প্রথম বর্ণ এস ফর সুপিয়া আমার মায়ের নামের প্রথম বর্ণ, অর্থাৎ মা এবং ছেলের নামে হচ্ছে জেএস। জেএস বললেই হবে প্রতিষ্ঠানের নাম। আর এই প্রতিষ্ঠান আমি স্টার্ট করি 2012 সালে, অর্থাৎ প্রথম একটা ছোটোখাটো ফ্যাক্টরি করি, একদম ছোট্ট একটা পরিসরে, মাত্র 7টা প্রোডাক্ট ছিল তখন। 2012 সাল থেকে 2টা বছর খুব কষ্ট করেছি, কারণ প্রোডাক্ট উৎপাদন যে কেউ করতে পারে, টাকা থাকলেই প্রোডাক্ট উৎপাদন করা যায়, কিন্তু মার্কেটিং উইং যদি না থাকে তাইলে আপনার খুব ভালো করতে পারবে না, কখনই কেউ ভালো করতে পারবে না। তো আপনাদের দোয়ায় ওই সময় আমি কিছু কর্পোরেট কোম্পানি পাই যাদের মার্কেটিং উইংস আছে, বাট তাদের প্রোডাক্ট নাই। তো বাংলাদেশে আমার প্রথম কাস্টমার হচ্ছে 46টা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিগুলোকে আমি প্রোডাক্ট দেই, তারাই আমার মেন কাস্টমার। আমার অফিস ছিল ঢাকা বনানীতে। তাদের সাথে একটা চুক্তি করার কারণে নিজ গ্রামে হেড অফিস আইসা পড়ছে, নিজ জেলায়। অর্থাৎ তাদের একটা বয় ছিল, তাদের সেলসম্যানরা যদি আমার অফিসে আনাগোনা করে তাইলে যদি তাদের সেলে প্রবলেম হয়, অর্থাৎ তাদের সঙ্গে আমার যে স্ট্যাম্প ছিল ঢাকাতে আমার অফিস থাকতে পারবে না। তার কারণেই কিন্তু আমার চাঁদপুর জেলাতে অফিস, কিন্তু ফ্যাক্টরি হচ্ছে ওখানে। তো আপনার এখন প্রতি মাসে একবার চাঁদপুর আসা হয়, কিন্তু আমার নিজ গ্রামে আসা হয় না, ওখান থেকেই কাজ করে আবার চলে যাই। অফিসে স্টাফটা থাকে, বেসিক্যালি মার্কেটিংটাই দেখি। বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানে এই মুহূর্তে 10টা লোক আমাকে চিনে না, জসিম নামটা জানে না। মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই আমাদের লোকজন আছে যে এসের কাজকর্ম করে। তো 2019 সালে এসে আপনার চিন্তা করলাম, অনেকগুলোই কোম্পানি আছে, তারা তাদের বিভিন্ন পলিসির কারণে তারা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের আমাদের যেরকম প্রত্যাশা ছিল, আমাদের সঙ্গে যেরকম কন্ট্যাক্ট ছিল, যেই পরিমাণ সে সেল করবে ওই পরিমাণ তার সেল ছিল না। তখন আমি একটা ছোটোবেলায় একটা মুভি দেখেছিলাম, তারপরে যখন মার্কেটিং নিয়ে পড়াশোনা করি, দুইটা জিনিসের একটা সংমিশ্রণ করেছি। আমেরিকান একটা মুভি ছিল ডোর টু ডোর, ছবিটার নাম। ওই ছবিটাই ছিল মার্কেটিংয়ের উপর। 65 বছরের একটা লোক কীভাবে মার্কেটিংয়ে স্ট্রাগল করে তার মাকে নিয়ে বেঁচে থাকে, পরবর্তীতে খুব কম সময়ের মধ্যে সে তার সফলতা পায়। এটা আমেরিকাতে ব্যাপক তোলপাড় হয়, এইরকম একটা ছবি। ওই ছবির কাহিনী আমাকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশের নতুন একটা ব্যবসায়িক পদ্ধতি বা মার্কেটিং পদ্ধতি স্টার্ট করতে। পাশাপাশি আমার যে মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স আছে সেখান থেকেও কিছু কাজে লাগিয়ে আমরা আজকে যে পলিসিটা আপনারা শুনবেন সেই পলিসিটা আমি করেছি, অর্থাৎ কোম্পানির যে স্লোগানের মাধ্যমে করেছি। তো এইটা বলার আগে আমি একটু আপনাদের হেলথ নিয়ে বলি, যেহেতু আমাদের টোটাল বর্তমানে প্রায় 170টার মতো প্রোডাক্ট। এখানে 4 ক্যাটাগরির প্রোডাক্ট আছে। 1 নাম্বার হচ্ছে হেলথ আইটেম, 2 নাম্বার হচ্ছে কসমেটিক্স আইটেম, তারপর হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট, টয়লেট্রিজ আইটেম এবং কনজিউমার আইটেম। এই সব মিলে হচ্ছে 170টা প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিংয়ের জন্যই একটা ওয়ার্ড থেকে একটা পরিবারকে আমরা স্বাবলম্বী করি। যেমন একটা ওয়ার্ডে আমরা দেখি একজন মেম্বার থাকে, আমরা একটা ওয়ার্ডে একটা পরিবারকে চাকরি দেই, অর্থাৎ যে এটা পারবে। তবে বেসিক্যালি যেহেতু ডোর টু ডোর মার্কেটিং, আমাদের অফিস থাকে নির্ধারিত একটা উপজেলায়, অর্থাৎ আমাদের যে ডিলার অফিস থাকে সেখান থেকেই এই টোটাল উপজেলায় আমাদের কর্মীরা আমাদের প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটা বাসায় বাসায় পৌঁছে দেয়। এই জন্য একদম ফিল্ড কর্মী হিসাবে আমরা মসজিদের ইমাম, এনজিওতে চাকরি করেছে, এই যে আমার যে বোনটা আছে ব্রাকে চাকরি করেছে, এদেরকে আমরা অগ্রাধিকার দিই ওই ফিল্ড কর্মী হিসাবে। আর এদেরকে মনিটরিং করার দায়িত্বই হচ্ছে আপনাদের, অর্থাৎ ঠিকমতো তারা কাজ করতেছে কিনা, কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, এই হচ্ছে মূল বিষয়। তো আমি একটু হেলথ সম্পর্কে আপনাদের ধারণা দিই। বর্তমানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যানগুলো আছে, প্রথম পরিসংখ্যানটা দিই আপনাদের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বাংলাদেশে বর্তমানে সরকারের যতজন পাশ করা ডাক্তার আছে আর বাংলাদেশে আমরা যত রুগী আছি, প্রত্যেকটা ডাক্তারের মাথাপিছু রুগী পড়েছে 2633 জন পার ডে। এখন আমার মনে আমরা প্রত্যেকেই জানি, আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই যে একদিনে 2633 জন রোগী দেখতে পারে, তাই না? এটা অসম্ভব। তো এখন তাইলে সরকারের এই পরিসংখ্যানে বোঝা যায় কি,
এই দেশে চিকিৎসা সেবার অভাবে অনেক লোক মারা যাওয়ার কথা, অনেক লোক ধ্বংস হয়ে যাওয়ার কথা, প্রতিদিন মৃত্যুর খবর আমাদের শোনার কথা। তাহলে এই লোকগুলা বেঁচে আছে কিভাবে? এই লোকগুলা বেঁচে আছে আমাদের গ্রামে দেখবেন কিছু পল্লী ডাক্তার আছে, কিছু যাদেরকে বড় বড় ডাক্তাররা আপনার ব্যঙ্গ করে বলে, যাদেরকে আমরা MBBS বলি, হাতুড়ি ডাক্তার। হ্যাঁ, রোগী গেলেই ভয় দেখায়, আপনি ওনার কাছে গেলেন কেন? হ্যাঁ, আপনাকে তো মরার একটা বুদ্ধি হয়েছে। হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। অথচ তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানির সেলের দায়িত্ব তারা নেয়। কারণ কি, মাস শেষে কোম্পানি থেকে একটা খাম পায়। তো এই পল্লী চিকিৎসকরা অথবা আপনাদের মতো যারা, আমরা যারা মাস পিপল আছি, হেলথের উপরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কেউ জীবিকার টানে একটা ফার্মেসি নিয়ে বসে তার গ্রামে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, একটা বিজনেস করার জন্য। তাইলে সে এই লোকটার মাধ্যমেই কিন্তু ওই গ্রামের মানুষ, এই কারণে দৈনিক এত মৃত্যুর হার বাংলাদেশে হয় না। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে, যদি আপনাদের এইভাবে বলি, শুনলে এখন অবাক হবেন, স্বাস্থ্য অধিদপ্তরের রিসার্চ পেপার বলে বাংলাদেশে প্রতি 11 জনের মধ্যে একজন ডায়াবেটিসের রোগী, প্রতি 11 জনে একজন ডায়াবেটিসের পেশেন্ট। এরপরে বলছে প্রতি বছর বাংলাদেশে 60,000 লোকের কিডনি ফেইলিওর হচ্ছে। বলতেছে আপনার বাংলাদেশে বর্তমানে 10 লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত এবং প্রতি বছর 2 লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, আমাদের দেশে নাকি যেই পরিমাণ মেয়েদের হাতে রিং পরানো আছে, এর চাইতে বেশি রিং পরানো আছে পুরুষদের হাতে। তাইলে এই পরিসংখ্যানগুলো আমাদের জন্য ভালো না। এখন জেএস এর লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কি করছি? আমরা যে কাজটা করতে যাচ্ছি, অর্থাৎ একটা মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দিচ্ছি। আমরা আমাদের স্টাফদের মাধ্যমে একটা পরিবারকে শেখাচ্ছি উইদাউট ড্রাগস, উইদাউট ডাক্তার, ডাক্তার এবং ঔষধ ছাড়া মৃত্যুর একদিন কি পর্যন্ত কিভাবে সুস্থ থাকবে। কারণ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলছে আমরা নাকি সারা জীবন যা ইনকাম করব, উপার্জন করব, এর 70% টাকা ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টার আর এই মেডিসিনের জন্য আলাদা করে রাখতে হবে। অর্থাৎ ধরেন সারা জীবন আপনি 1 কোটি টাকা উপার্জন করলেন, আপনার জীবনে পরিশ্রম করে 70 লাখ টাকা দিয়ে দিতে হবে ডাক্তার, ঔষধ আর ওই ডায়াগনস্টিক সেন্টারকে। অর্থাৎ 30 লাখ টাকা আপনি ভোগ করতে পারবেন। এই জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলতেছে, যদি আমরা সচেতন না হই, তাইলে আমার কষ্টের টাকা এবং আমার যেই পরিমাণ হায়াত দিয়ে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে, আমি পুরোটা জীবন উপভোগ করতে পারবো না। আমার একটা বয়স পর্যন্ত লাইফটাকে আমি উপভোগ করতে পারবো, আর বাকি জীবনটা ওই হাসপাতাল আর ডাক্তার প্রতিদিন সিরিয়াল দেওয়ার মাধ্যমে আমার চলবে। তো আমরা কি করছি? আপনাদের মাধ্যমে কিছু স্টাফ এই কোম্পানিতে নিয়োগ দেওয়ার পর তাদেরকে একটা সার্টিফিকেট কোর্স করাই 3 দিনের। ওই কোর্সে আমি যেটা শিখাই, ডাক্তার আর ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকতে পারে। বিশ্বাস করেন, আমাদের দেশের মানুষ যদি শুধুমাত্র পানি খাওয়ার নিয়মটা জানতো, এটা ধরেন কিছু মানুষ আছে আমাদের দেশে, অনেক ডিপ্লোমাধারী ডাক্তার আছে, অনেক ব্যাচেলর ডাক্তার আছে, সবাই ডাক্তার, কিন্তু যে যার যার মতো করে টাকা পয়সা বানানোর চেষ্টা করছে। এখন আমরা কি করছি? এই পড়াশোনার বাইরেও একটু পড়াশোনা করার, সবসময় প্রতিদিন স্টাডি করার চেষ্টা করি। সারা পৃথিবী এখন কিভাবে চলছে, সারা পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে, সারা পৃথিবী কেমন আপডেট হচ্ছে। আমি খুবই কম সময়ের মধ্যে, বিগত 20 বছরের মধ্যে ন্যূনতম 15টা দেশে গিয়েছি। বাংলাদেশের মতো এমন কোনো দেশ আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে ট্রেনিংয়ের জন্য গিয়েছি, জানার জন্য গিয়েছি, বিজনেসের কাজে গিয়েছি। তো আমাদের দেশের মতো কোনো দেশে গিয়ে খুঁজে পাবেন না যেই দেশে আপনার এত এই ড্রাগস এলোপ্যাথ ফার্মেসি আছে। আমি থাইল্যান্ডের একটা এক্সাম্পল দিই। যদি আমাদের এই রমজানের পরে, ঈদের পরে সারা বাংলাদেশ থেকে 25 জন লোক আমাদের কোম্পানির থাইল্যান্ড যাবে, তো শুধু আমি তাদেরকে দেখানোর জন্য এগুলো নিয়ে যাব। আমি যে কথাগুলো বলছি তারা প্রমাণ করুক। তো ওই সকল দেশে তো গেলে আপনার ওখানে আমি যেমন ভাত খাই, এখানে এই সকল দেশে তো ওই রকম কিছু নাই, সব হচ্ছে আপনার ফাস্টফুড। ওগুলা খেয়ে আমাদের, বা ফল ফ্রুট, এগুলা খেয়ে জীবনযাপন করতে হয়। তো আমি যখন এই লাইনে আসছি, এটা আপনার 2000-এর পর থেকে আমি যখন বুঝতে শিখছি, খুব বেশি আপনার একদম
প্রয়োজন না হলে কোনোদিন ড্রাগসের কাছে যাই না, মনে নাই খুব কবে ড্রাগস খেয়েছি। আজকে একটা এই প্রথম নাফা এক্সট্রা খাইছিলাম, তাও কেন জানেন? আমি সকালবেলা, কারণ এগুলা যেহেতু যারা পড়াশোনা করে তাদের একটা প্রবলেম হয়, প্রবলেম হচ্ছে এইটা, সকালবেলা নাস্তা বাসা থেকে করে বের হইনি, হোটেলে এসে নাস্তা করছে। এখন আমি এটার মধ্যে দেখতেছি বিষ, আমি বডির মধ্যে বিষ নিচ্ছি, তাইলে আমি খুব টেনশন করে খাচ্ছি না? এই কারণে আমার স্টোমাকে প্রবলেম হচ্ছে, কেমন যেন শরীরে কেমন যেন লাগতেছে। তো এই জন্য একটা নাফা খাইলাম। কিন্তু এই নাফার বা প্যারাসিটামল বা এই গ্রুপের লিটারেচারটা পড়বেন, ভিতরে একটা লিটারেচার আছে, স্পষ্ট লেখা আছে কোনো ব্যক্তি যদি একত্রে 10টা নাফা বা প্যারাসিটামল 1 গ্লাস পানিতে গুলে খায় 72 ঘন্টার মধ্যে সে মারা যাবে, সর্বোচ্চ 72 ঘন্টা সে জীবিত থাকবে। তাহলে একটু কল্পনা করেন, জন্মের পরে উত্তরাধিকার সূত্রে আমরা যে জিনিসগুলো শিখছি, মাথা ব্যথা হোক, একটু জ্বর ভাব হোক, বাবা বলছে নাফা খেয়ে নো, বাবা বলছে আইনা দিছে প্যারাসিটামল খেয়েছি না? তাহলে আমাদের এই বডিতে কি পরিমাণ নাফা প্যারাসিটামল ঢুকছে? তাহলে আমাদের অর্গানগুলো কি ঠিক আছে ভিতরে? ঠিক থাকার কথা না। এই অর্গানগুলো ঠিক নাই, এই কারণে এই কোম্পানিগুলো, অর্থাৎ যারা ড্রাগস কেমিক্যাল নিয়ে যারা কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো দেখবেন প্রতি বছর এই বছর এই দেশের মানুষগুলোর শরীরে যেই পরিমাণ, যেই অ্যান্টিবায়োটিকটা ঢুকিয়ে দিছে, যেই বিষটা ঢুকিয়ে দিল, পরের বছর এর সাথে হায়ার অ্যান্টিবায়োটিক বের করে, নইলে আপনার বডিতে কাজ করবে না, ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। প্রতি বছর দেখবেন একটার পরে একটা হায়ার অ্যান্টিবায়োটিক বের করবে। এইটাই হচ্ছে তাদের কৌশল। আর এটা হচ্ছে অনেক বড় একটা সিন্ডিকেট, এটা ইচ্ছে করলেই আপনি ভাঙতে পারবেন না, টোটালি এটা একটা বিজনেস। এখন তাইলে আমাদের কি করতে হবে? যদি আমি আমার ভালো চাই, আমার পরিবারের ভালো চাই, আমি সুখে থাকতে চাই, আমার বাবাকে কম সময়ের মধ্যে স্ট্রোকের দিকে না নিতে চাই, তাহলে আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। তাহলে আমার পকেটের টাকা ওই ডাক্তারের জন্য আমি ইনকাম করি না, ওই কোম্পানির জন্য আমি ইনকাম করি না, আমার পকেটের টাকা সে নিতে পারবে না। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে, একটা মানুষ যদি শুধু পানি খাওয়ার নিয়মটা জানতো। আজকে দেখেন, ছোটবেলায় দেখেছি আমাদের দাদা দাদির কাছে, আমাদের ঘরগুলাতে কি থাকতো? পানের বাটা থাকতো, তাই না? পানের একটা বাক্স থাকতো, গল্প করে পান খাইতো সবাই। এখন দেখেন তো ওগুলা নাই, প্রত্যেকটা ঘরে ঘরে আছে ওষুধের বাটা, এখন ওষুধের বাক্স। এমন কোনো পরিবার পাবেন না যেই পরিবারে একটা মেডিসিনের বাক্স নাই, খুব কম পরিবারই আছে। গ্যাস্ট্রিকের ওষুধটা তো কমন, স্যাকলো বলেন, ফ্যান্টোনিক্স 20 বলেন, সার্জেল 2040 যেটাই বলেন, ওমিপ্রাজল বলেন, কোনো না কোনো একটা জিনিস আমরা খাচ্ছি। কিন্তু মানে আপনার FDA, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতেছে, আপনার যদি একটা মানুষ সচেতন হয়, প্রতিদিন তার যে 10 টাকা বা 15-20 টাকা গ্যাস্ট্রিকের ওষুধের পিছনে খরচ হয়, অর্থাৎ মাসে 600 টাকা খরচ হয়, এই 1 টাকাও তার লাগে না। তাহলে কি করতে হবে? শুধু পানি খাওয়ার নিয়মটা জানলেই হয়, শুধু ঘুমানোর নিয়মটা জানলেই হয়। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষ 20 দিন পর্যন্ত না খেয়ে জীবিত থাকতে পারে। সেকেন্ড বলছে একটা মানুষ 72 ঘন্টা না ঘুমাইলে সে মারা যায়। তাইলে খাওয়ার চাইতে ঘুমের গুরুত্ব বেশি, তাই না? এখন দেখেন তো আমরা কেমন ঘুমাই প্রতিদিন। আবার বলছে একটা মানুষ যদি 7 থেকে 8 দিন পানি না খায়, তাইলেও সে তার মৃত্যু হয়। লাস্ট বলছে একটা মানুষ যদি শুধু 1.5 মিনিট বাতাস না পায়, তাইলেও সে মারা যাবে। তাহলে 1.5 মিনিট এই বাতাসটা আমাদেরকে কে দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে। তাইলে আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষকে বাঁচিয়ে রাখে 2টা জিনিস, এক নাম্বার হচ্ছে বাতাস, 2 নাম্বার হচ্ছে প্রাকৃতিক খাবার, পুষ্টি। এই 2টা জিনিস মানুষকে বাঁচিয়ে রাখে। এখন আমরা খাচ্ছি কি? আমরা তৈরি কিসের দ্বারা? ছোট্ট একটা কোষ। আমাদের প্রত্যেকের জন্মের আগে যখন মায়ের ডিম্বাণুতে ছিলাম, প্রত্যেকের একটা কমন নাম ছিল। জো বাইডেনেরও যেই নাম ছিল, আমার আপনার একই নাম ছিল। প্রধানমন্ত্রীর যেই নাম, আমার আপনার একই নাম ছিল। যখন মায়ের ডিম্বাণুতে আমরা ছিলাম, তখন চিকিৎসা বিজ্ঞানীরা আমাদের প্রত্যেকের নাম দিয়েছিল জাইগোট, একটা ক্ষুদ্র কোষ। এই কোষটার বিভাজন হতে হতে 58 দিনের মাথায় যখন আমরা পূর্ণাঙ্গ একটা মানব শিশুতে রূপান্তরিত হলাম, তখন আমাদের শরীরে 10 লক্ষ কোটি কোষ, অর্থাৎ 100 ট্রিলিয়ন কোষ দ্বারা আমরা গঠিত। এখন আমার প্রবলেম হইতেছে কোষে,
আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাকে ট্রিটমেন্ট দিতেছে হার্টের, কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে তোমার একটা দেহ, এই দেহ কোনটা হার্ট, কোনটা লিভার, কোনটা কিডনি, এগুলা এটা চিনে না। এটা চিনে তোমার এখানে হচ্ছে হার্টের কোষগুলোর প্রবলেম হয়েছে, লিভারের সেলের প্রবলেম হয়েছে, তোমার প্যানক্রিয়াস যেটা অগ্নাশ হয়ে আছে সেখানে তোমার ভিটা সেলের প্রবলেম হয়েছে, মানে ভিটা কোষ, তোমার এখন শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমা হচ্ছে। বিকজ প্রতিদিন একটা সুস্থ মানুষ আমরা প্রত্যেকেই 24 ঘন্টায় 11,000 গ্যালন বাতাস গ্রহণ করি। 24 ঘন্টায় 11,000 গ্যালন, আর এর থেকে আমাদের 550 গ্যালন মাত্র অক্সিজেন হয়। এই অক্সিজেনটা আমাদের এই ফুসফুসে যে রেড ব্লাড সেলগুলো আছে, এই রেড ব্লাড সেলগুলো ফুসফুসে এই বাতাসটা ধরে গ্রহণ করে অটোমেটিক 1 মিনিটের মধ্যে সারা বডিতে অক্সিজেন সাপ্লাই করে। এটা হচ্ছে রেড ব্লাড সেলের কাজ। এই জিনিসগুলোই আমরা 3 দিনের প্রশিক্ষণে শিখবো, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। আর আমাদের ভূমিকা হবে কি, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন কিভাবে সুস্থ থাকবে, এই সুস্থ থাকার ফর্মুলা তাদেরকে শেখাবো, যাতে তাদের পয়সা খরচ কম হয়। এবং আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর আশেপাশে আমাদের সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলা থেকে আমাদের রোগের মুক্তি হবে। বুঝতে পারলাম? তো এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমরা যে কাজ করি। ইতিমধ্যেই আপনার আমরা বাংলাদেশে একটা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। সারা বাংলাদেশেই একটা ব্র্যান্ডের নাম এখন জেএস। মোটামুটি প্রতিটা জেলায় যেখানেই যাবেন জেএসএফ 2-1 কর্মী আপনি পাবেন, জেএসএফ 2-1 স্টাফ আপনি পাবেন, যারা আপনাকে সহযোগিতা করতে চাইবে। তো যাই হোক, আজকে আমরা এখানে যেই কারণে আসছি, আমি এই কারণটা লক্ষ্য উদ্দেশ্যগুলো বলার আগে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। বাসা থেকে আমরা যখন বের হই যে কোনো কাজে, আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে না, যে আমি কেন যাচ্ছি? তাহলে আগে আমরা উদ্দেশ্যটা ঠিক করি, হ্যাঁ, তারপরে আমরা আলোচনা করি। আমি যদি আপনাদের পিছন থেকে একটু আপনাদের কাছে জানতে চাই, আপনি কেন আসছেন এখানে, আপনার উদ্দেশ্য কি? অনেকগুলো কারণ আছে, মেইন কারণটা জানতে চাই। মেইন কারণ, অনেকগুলো কারণ আছে, মেইন কারণটা শুধু বলেন। আমার উদ্দেশ্য হলো কর্ম করে জীবিকা নির্বাহ করা এবং আপনার কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে অবগত হওয়া। এটার মাধ্যমে কিভাবে আমি সফল হব। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে অবগত হইলে আপনার লাভ কি? আমার লাভ এটা, আমি যদি মার্কেটে এবং সব জায়গায় পরিচয় করতে পারি, এটার মাধ্যমে আমি জীবিকা নির্বাহ করতে পারবো। ফরিদগঞ্জের ভাই বলেন, আপনি কেন আসছেন? একটা বলেন মেইন কারণটা। মেন কারণটা প্রোডাক্ট ভালো হলে দেখা গেছে ওই প্রোডাক্টটা দিয়ে একটা মানুষ তার জীবিকা অর্জন করতে পারে, প্লাস একটা মানুষ সুস্থ সবলতা থাকতে পারে। মানে মানুষটা আপনি সুস্থ করবেন এই কারণে আসছেন? না, সুস্থ বলতেই আপনার যদি প্রোডাক্ট মানবতা উন্নত হয়, বা দেখা যাচ্ছে বলছেন আপনি প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ওষুধ, এটার থেকে যদি আপনার প্রোডাক্টে ভালো কাজ করে, তাহলে এই মানুষটা অবশ্যই ওটার থেকে ভালো সুস্থ হয়ে যাবে না, থাকবো। সুস্থ হলে আপনার লাভ কি? আমার লাভ না, একটা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে বাঁচার জন্যই। এখন কি ওই দুনিয়া আছে? অবশ্যই আছে। মানুষ মানুষের জন্য, মানুষের জন্য লাভ ছাড়া কোনো কাজ করে কেউ না, লাভ ছাড়া কাজ করে না। তবে এরকম লাভ না যেন তাদের মাইরে গিয়ে আমি লাভ করব। তাহলে আমি কি জন্য আসছি? হ্যাঁ, এটা দুইজনের উত্তরটাই বলি, বসেন। মানে এতে দুজনের উত্তরটা দিয়েই বলি। দেখেন, আমার এলাকা বিদায় কথাগুলো বলছি। আমরা প্রত্যেকটা মানুষ যে কাজগুলো করি, আমরা কেউ আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই যে কোনো কাজ করি। আমি যদি এভাবে বলি, একটু খেয়াল করে দেখেন তো, বিটন সাহেব আপনাকে বলেছেন আমি একটা কোম্পানি সম্পর্কে জেনেছি, এই কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা আছে, এখান থেকে কিছু ইনকামের ব্যবস্থা বা টাকা পয়সা আপনি উপার্জন করতে। আপনার মনের মধ্যে ঢুকছে কি, আমি তো যে ব্যবসাটা করি ব্যবসাটা ভালো যাচ্ছে না, অথবা আমি যে কর্মটা করি কর্মটা করে আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারছি না, তাইলে আমার দরকার কি, যদি আর একটু ভালো উপার্জন করতে পারি, তাহলে আমার মাথায় ঢুকছে কি, টাকা। আমি যদি এখানে চাকরি করি মাস শেষে কি পাবো? টাকা পাবো না? তাহলে এই প্রথম জিনিস, আজকে একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই। ধরেন এই যে আমাদের সমাজে, যদি এখন যেহেতু সারা বাংলাদেশে কিছু নির্বাচন চলতেছে, আমাদের সমাজে এই যে নির্বাচনগুলো হয়, খেয়াল করে দেখেন তো, আমরা সচেতন মানুষ, আমরা কখন ওই ভদ্রলোকের মিছিলে যাই?
লাল নোট সারা যায়, বলা ইয়া করি। আবার কেউ কেউ বলে দেয় আমার কিন্তু 30 জন আইব ভাই। হ্যাঁ, তাহলে আমরাই ওই ব্যক্তি যখন সে ফাঁস করলো নির্বাচনের পরে এখন তার গালাগালি করছে, নির্বাচনের আগে জড়িয়ে ধরছে, এখন আমার দেখলো খোঁজ নেয় না, একটা জিনিসের কথা বললাম এটা করে দেয় না। কেন করে দিবে? বিশ্বাস করেন তার কোনো পাপ হবে না, বিকজ সে টাকা দিয়ে ভোট কিনেছে। যে টাকা সারা ভোট দিয়েছে সে তাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করার অধিকার আছে, কি ব্যাপার আপনারা তো আমি ভোট দিয়েছি, আপনি আমার কথা শুনবেন না কেন? বিকজ আমি তো টাকা খেয়ে ভোট দিইনি। তার অধিকার, তার কথা না শুনলে তার পাপ হবে। তাহলে আমরা কি এগুলো করি? আমরা সাধারণত এগুলো করি না। তাহলে আমরা কার পিছনে দৌড়াই? এই সমাজ কার মাধ্যমে পরিবর্তিত হবে? এই সমাজ কার মাধ্যমে সুন্দর নেতৃত্ব পাবে? এই সমাজের মানুষগুলা কিভাবে ভালো থাকতে পারবে? আমরা এই সিলেকশনেও ভুল করি। এই ভুল করার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আমার বাপ দাদারাও শুনতাম ছোটবেলায় যখন ছিলাম, গল্প করতো, জানো ওই যে অমুকে তোমাদের বাড়িতে কাজ করতো, বলতো না এরকম? আপনাদের বাড়িতে এমন অনেকে আছে না কাজ করতো, কামলা। এই সমাজে এখন তারা প্রতিষ্ঠিত, এই সমাজে এখন তারা লাখপতি কোটিপতি। এই সমাজ এখন তাকে সম্মান করে, আপনার বাবাকে না। আপনার বাবা মাঝে মাঝে বলে ওই তো আমাকে কাজও করতো। আরে বাবা তুই কাজ করছে, সে চুরি করছে নাকি? কাজে তো সম্মান করতে হবে নাকি? তো এইরকম গল্প। এখন আমরা কেন পিছিয়ে গেছি? বিকজ আমরা শুধুমাত্র, আমার বাবার অনেক ছিল, বাবার ইনকামের উপরে নির্ভর। আমরা 5-7 ভাই ছিলাম, প্রত্যেকে পড়াশোনা করেছি, 4-5 বোন ছিলাম, পড়াশোনা করেছি। ইনকাম করে কয়জন? একজন বাবা, পুরো পরিবার তার উপরে নির্ভর। আর ওই যারা আপনার বাড়িতে কাজ করে, সেও কাজ করে, তার ওয়াইফও কাজ করে, তার বাচ্চারাও কাজ করে। একজনের টাকা খরচ করেছে, বাকিটা সঞ্চয় হয়েছে, এখন সে প্রতিষ্ঠিত। আপনি জায়গা বিক্রি করে করে খাইছেন, সে কিনছে। এখন আপনি তাকে কেন বলবেন আপনার বাড়িতে কাজ করছে? তাহলে সে তো চুরি করছে নাকি? না। আমরা হচ্ছে ওই ব্যবস্থা। এখন আধুনিক পৃথিবী বলছে আগের দুনিয়া ভুলে যান। আমি ওই 3 দিনের প্রশিক্ষণ আপনাদের রিসার্চ পেপারগুলো দেখাবো। 2030 সালের মধ্যে যেভাবে পৃথিবী যাচ্ছে, আপনি এখন যেভাবে আপনার পরিবার চালাচ্ছেন, আপনার এখন যে পরিমাণ ডিমান্ড, আপনার বাচ্চাদের ডিমান্ড, এই ওয়ার্ল্ড বলছে এখন যদি 30 সালের আগে আপনার প্রতি মাসে মিনিমাম 1 লাখ টাকা উপার্জন আপনি করতে না পারেন, আপনার ভাইয়ের কাছে, আপনার বোনের কাছে, অথবা আপনার গোষ্ঠীর মধ্যে যে প্রতিষ্ঠিত তার কাছে আপনার ভিক্ষা চাইতে হবে। আমি এটাকে ভিক্ষাই বলি। হাত পাতা মানে কি? আমার বাচ্চার টিউশন ফি দিতে পারি না, আমার বাসায় আজকে বাজারটা নাই, তাহলে এটা কি ভিক্ষা না? তাহলে আপনাকে ভিক্ষা করতে হবে। তাহলে এটার জন্য, এই জন্য আপনাকে আপডেট থাকতে হয়, পৃথিবী সম্পর্কে জানতে হয় যে এখন কোন দিকে যাচ্ছে। কারণ সেই 1940 সালে একটা পরিবার 10 টাকা দিয়ে চলতো, এখন তো 10 টাকায় চলে না। ওই টাকার মূল্য আর এখনকার টাকার মূল্য কি এক? তাহলে আমাদের প্রবলেম হচ্ছে, আমার যখন ডায়াবেটিস হয়ে যায়, ডাক্তারের কাছে গেছি, এখন ডাক্তার বলছে যদি বাঁচতে চান সকাল বিকাল হাঁটতে। দেখেন কিন্তু বিষয়গুলো এরকম না? কিন্তু আমরা যারা সুস্থ, চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষ যদি দৈনিক 2.5 কিলোমিটার হাঁটে, তার ডাক্তারের কাছে যাইতে হবে না, তার ডায়াবেটিস হবে না। তাহলে আমরা ডাক্তারের কাছে যাই কখন? রোগ হওয়ার। একজনও যাই নাই, ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস হবে না, আমাকে কি করতে হবে? 500 টাকা ভিজিট নেন, ফর্মুলা বলে যাই। তাহলে আমাদের প্রবলেম তো আমি। চিকিৎসা বিজ্ঞান বলতেছে আপনার যত রোগ হয়, সকল রোগ ভালো করার ঔষধের ভূমিকা, পৃথিবীর সকল ভালো ঔষধ একত্রে যদি আপনাকে খাওয়ানো হয়, ঔষধের ভূমিকা মাত্র 10%, আর 90% ভূমিকা আপনার, আপনি ভালো হইতে চান কিনা। এখন দেখেন টোটালি আমরা চেঞ্জ, বিশেষ করে গ্রামের মানুষগুলো 90%-এরও বেশি ডাক্তার আর ঔষধের উপরে নির্ভর, 10%ও নিজের উপরে নির্ভর। এই কারণে ওই সিন্ডিকেটটাই সুযোগ পাইছে, কারণ তারা জানে মানুষ যতদিন বেঁচে থাকবে তার 2টা জিনিসের প্রয়োজন হবে। প্রথম ওয়ান ডাক্তার, ডাক্তার যেটা লিখে দিবে, এটা কি লিখেছে সে নিজেও জানে না, এটা খাইতেই হবে। মাঝে মাঝে দেখবেন ডাক্তার এমন এক প্রোডাক্ট লেখে ফার্মেসিতেও নাই, ওই এটা কই অমুক জায়গায় গেলে পাইবেন, মানে ওই কোম্পানির কন্ট্রাক্টর সে। আবার কিছু দেখবেন হাসপাতালের সামনে কিছু রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে, কারণ ওই যে ডাক্তার বলেছিল, তোমার ভাবি বলছে আগে ডাক্তার নিয়ে কাজ করছিলাম, এই আমার কোম্পানির। আমি বলছি না, এই দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক হয়ে, এই দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে
একটা মাস্টার্স পাস ছেলে ওই যে গ্রামের মূর্খ একজন দোকানদার ব্যবসায়ীর কাছে গিয়া ভাই প্রোডাক্ট দিয়ে আসে কালেকশনের জন্য যায়, বললাম না পলিসিটা হবে হবে না তো, একটা মাস তাইলে আমি পড়াশোনা করলাম কেন? ওই মূর্খ ওই ব্যবসায়ীর জন্য আধা ঘন্টা গিয়ে দাঁড়িয়ে থাকুন, 20,000 টাকা দিব বলছে, কয় 500 টাকা লেখেন নাই দিদি। তাহলে আমার বাবা আমাকে পড়াশোনা কেন করাইলো? তাহলে আমার সাথে বেশি ইনকাম করে সে, বিষয়গুলো এরকম না? তাহলে এই জন্য আমি প্রথম শুরু কিন্তু করেছি ডাক্তার দিয়ে। আমার রিপ্রেজেন্টেটিভ ছিল, ডাক্তার কন্ট্যাক্ট করতো, ডাক্তাররা মাসে মাসে টাকা দিতাম। আমার একদিন মাথার মধ্যে একটা জিনিস খুব বেশি কষ্ট ফিরা দিয়েছে। আমার একটা ছোট্ট একটা ফার্মেসিতে আমাদের এক হাই ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যে চিটাগাং বোর্ডের 3rd স্ট্যান্ড করা ছেলে, সেই ছেলে আমার হিসাব, সে যখন ওই দোকানদারের কাছে গিয়েছে, সে আমার লাউড স্পিকার দিয়ে শুনিয়েছে, কয় স্যার দেখেন কি বলে। আমার সামনে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম, বেচা কিনা করলো, কয় ভাই সারাদিন চলে না, ধরেন 500 টাকা লেখেন। ওই ছেলেটার ওই কালেকশনের উপরে তার বেতন হবে পরের দিন, 2-3 দিন পরে ঈদ। মানে ওই লোকটা বলছে এই তারিখে সে টাকা মিস করবে না। তখন চিন্তা করলাম আসলে তার দোষ না, আমার পলিসির সমস্যা। তাইলে পলিসি চেঞ্জ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। এরপরে শুরু করলাম, নো ডাক্তারের কাছে যাওয়া যাবে না, দোকানদারের কাছে যাব না, কিন্তু অর্থাৎ আমার পলিসি হচ্ছে ডাক্তার আমার কাছে আসবে, দোকানদার আমার কাছে আসবে, আমার স্টাফ ডাক্তারের কাছেও যাবে না, দোকানদারের কাছেও যাবে না, টোটাল সিস্টেমই চেঞ্জ। এটা বুঝতে পারলাম? তাহলে এইটা কি করতে হবে, আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে। আমি এখন আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা একটু ঠিক করে দিই। যেখানে দেখেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল এইটা, বিটন ভাই বলছে এখানে একটা উপার্জন করার জায়গা আছে, ইনকাম করার একটা জায়গা আছে, যাই, যেহেতু উনি বলছে একটা চাকরির ব্যবস্থা আছে, তাই না? এখন আমি বলছি, খেয়াল করে দেখেন তো, আমাদের বাবা মা যে আমাদেরকে পড়াশোনা করাইছে, কারণ বাবা মা জানতো আমার সন্তান যদি এই দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে, তাইলে সন্তান একটা কর্মের ব্যবস্থা করে পরবর্তী জীবনটা চালাতে পারবে, তাই না? পড়াশোনা করাইছে কেন? এই কারণেই তো। তাহলে এই যে আমরা ক্লাস 1 থেকে যদি শুরু করি, এই দেশের সর্বোচ্চ ডিগ্রি আমরা MA বলি বা মাস্টার্স বলি, এই পর্যন্ত পড়াশোনা করছি 17-18 বছর এক টানা, বাবা মার 15-20 লাখ টাকা খরচ করছি ওই 10,000 টাকা বেতনের একটা চাকরির জন্য, এরকম না? তাহলে বিটন সাহেব আমাকে বললো তুমি এখানে 20,000-50,000 টাকা বেতনের একটা চাকরি পাইবা, এখানে কি 18 বছরের জায়গায় কি 18 ঘন্টাও করতে হইব না? আমরা ভুল করি কোথায় জানেন? আমি তো জানি না অ্যাবাউট ইউর জব, অ্যাবাউট ইউর ওয়ার্ক, আমার সিস্টেম। আমি আমার প্রোডাক্ট সম্পর্কে জানি। একটু আগে আপনি বললেন না, প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়। কোনোদিন শুনছেন কোনো গোয়াল বলছে ভাই আমার দুধের মধ্যে পানি মিশাই নাই, কসম কাইটা বলি আমার দুধ ভালো? কোনোদিন কেউ বলবে তার প্রোডাক্ট খারাপ? পৃথিবীতে এমন কোনো সেলসম্যান নাই সে বলবে তার প্রোডাক্ট খারাপ। তাইলে এই মুখস্থ বিদ্যা এগুলো চেঞ্জ করে ফেলবে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতেছি এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট ভালো কিনা আগে আমি প্রমাণ করবো, এরপরে সিদ্ধান্ত নিব আমি কাজ করবো কিনা। তাহলে আমার ঘরে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে না, তা আমি তো স্যাকলো 6 টাকা দিয়ে কিনি। আমাদের একটা ন্যাচারাল প্রোডাক্ট আছে অ্যালোভেরা ক্যাপসুল। অ্যালোভেরা চিনেন? ঘৃতকুমারী যেটা আমরা বাংলায় বলি, যেটা দিয়ে দেখবেন হুজুররা সকালবেলা শরবত বেশে ঢাকার সময় 15 টাকা 20 টাকা গ্লাস, এটা দিয়ে করা হয়েছে একটা ক্যাপসুল, অ্যালোভেরা ক্যাপসুল। অথবা আরেকটা প্রোডাক্ট আছে স্টোমাক ক্লিনজার, 1 গ্লাস পানিতে 1 চা চামচ মিক্স করে খাবেন, আধা ঘন্টার মধ্যে আপনার গ্যাস্ট্রিক শেষ, 30 মিনিট সর্বোচ্চ। এইটা হচ্ছে আবার ন্যাচারাল প্রাকৃতিক গাছপালা নির্যাস পাউডার। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আমি যেটা কাজ করব, গোয়াল কি বললো এটা আমার জানা দরকার নাই, আমার কোনটা দরকার আগে একটা ব্যবহার করি, যদি ভালো হয় দেন আমি না চাকরি করব। আমি আমার জিজ্ঞেস করলে তো আমি বলুমই ভালো, আমি খারাপ বলবো? তাহলে ওই এই সেন্স মাথা থেকে বাদ দেন, আমরা ভুল করি এই জায়গাগুলো। আমি কাজ করব সিদ্ধান্ত নিব তখন আসলে তার প্রোডাক্টটা ভালো কিনা। তাহলে এই ভালোটা প্রথম কনফিডেন্স কি আরেকজনকে খাওয়াইয়া দেখো, আমি না নিজে খেতে হবে, নিজে খাইয়া দেখ তুই এটা ভালো কিনা। আরেকজনকে যদি খাওয়াই মিথ্যা কথা বলছে, আচ্ছা যাই হোক। তাইলে আমাদের এখানে কি করতে হবে, আগে উদ্দেশ্যটাকে ঠিক করি। তাহলে এই ইয়ের আগে যদি একটা এল লাগাই, দেখেন তো এখন কি হয়। যদি এই কোম্পানি থেকে সত্যিকার অর্থে আপনি মাস শেষে 20-25 হাজার টাকা বেতন পেতে চান,
আমি আপনাদের বলছি, গ্যারান্টি দিচ্ছি, 3টা দিন শুধু আমাকে সময় দিবেন, 3 দিন। আপনাকে আমি এমনভাবে তৈরি করে দিব, এই গ্রামে যে পল্লী চিকিৎসক ফার্মেসি নিয়ে বসে রয়েছে, এর জীবনে এই শব্দ শুনে নাই, এই চিকিৎসা বিজ্ঞানী জানে না, আপনি তাদেরকে শিখাইতে পারবেন হোয়াট ইজ চিকিৎসা বিজ্ঞান। অনেক এমবিবিএস ডাক্তারের সঙ্গে আপনি তর্ক করতে পারবেন, সে চুপ হয়ে যাবে আপনার কাছে, বিকজ সে ওইটা জানে না। সে শুধু পড়াশোনা করছে কেমিক্যাল নিয়ে। আমরা ন্যাচারোপ্যাথি, কেমিক্যাল সব বিষয়ে স্টাডি করি, সব সময় করি, সারাদিন করি। বুঝতে পারলাম? তাহলে এই শব্দগুলো যখন আপনি শিখাবেন, আপনি যদি গ্যাস্ট্রিকের কথা বললাম, দেখেন ন্যাচারোপ্যাথি কি বলছে, একটা মানুষ রাতে ঘুমানোর পরে, তবে সেটা অবশ্যই 11টার 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পরে কোনোদিন জাগনা থাকতো না, জাগনা থাকলেও কারোর সঙ্গে কথা বলতো না। অর্থাৎ আল্লাহ আমাদের যে ইঞ্জিন দিয়েছে, এটারও রেস্টের প্রয়োজন, তাই না? ওই যে বলছে 72 ঘন্টা না ঘুমাইলে মারা যাবো, তাহলে এটা রেস্ট আছে না? সারাদিন কি এটা পরিশ্রম করাবেন নাকি? তাইলে পৃথিবীতে একমাত্র পানি, দেখেন পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের একটা সিস্টেম আছে, নিয়ম আছে। কেউ আপনার দিনের বেলা খায়, রাতের বেলা খায় না। কিছু প্রাণী আছে শুধু রাতে খায়, দিনের বেলা খায় না। একমাত্র প্রাণী মানুষ, দিনও খায় রাতেও খায়, 24 ঘন্টা অনবরত, 6 ঘন্টা পর পর। তাইলে চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষের কোষের বয়স হচ্ছে 1000 বছর, আমাদের গড় আয়ু 65 বছর। কেন? আমি যে 10 লক্ষ কোটি কোষ দ্বারা, অর্থাৎ 10 লক্ষ ইট দ্বারা আমার বডিটা আল্লাহ তৈরি করছে, একটার পর একটা আমি মারতেছি, কারণ আমি জানি সমস্ত কিছুতে ভেজাল, সমস্ত কিছুতে প্রবলেম, জানি না। এরপরে যেন এখন বাঁচার জন্য ওগুলো জানি ফলের মধ্যে সমস্যা কিন্তু হইতেছে, জানি মাছের মধ্যে বিষ দিছে কিন্তু হইতেছে বাঁচার জন্য। তাই এই বিষয়গুলো আমার জানতে হবে, আসলে আমার সঠিক খাদ্যাভ্যাস কি। এখন চিকিৎসা বিজ্ঞান বলতেছে 10টার মধ্যে যে লোকগুলো যদি ঘুমিয়ে যায়, অর্থাৎ আমাদের সারা বডিতে, আরেকটা বিস্ময়কর তথ্য আপনাদের দেই, আমাদের দেশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে রিসার্চ করতেছে, তাদের একটা দল, আমাদের 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় নাকি অটিজম স্কুল হবে, প্রতিবন্ধী স্কুল। বিকজ 2030 সালের মধ্যে বাংলাদেশে এই যে আমাদের সন্তানরা, ছোট ভাইরা কেউ আর বাবা মা হইতে পারবে না। এটা ইউনিভার্সাল ট্রুথ। যদিও হয় তার বাচ্চা হবে প্রতিবন্ধী। কেন? চিকিৎসা বিজ্ঞান বলছে একটা আমাদের মানব দেহে টোটাল হরমোন সিক্রেশন হয় মানে রাতের বেলা। কোন সময়? সেটা আপনাকে গভীর রাতে, ঘুমন্ত অবস্থায়, অন্ধকারে, এই 3টা জিনিস থাকতে হয়। তাইলে 10টার মধ্যে যদি আমি ঘুমিয়ে যাই, 12টার পর থেকে আমার শরীরে হরমোন সিক্রেশনগুলো হয়। তাহলে এখনকার জেনারেশন কয়টায় ঘুমায়, কয়টায় উঠবে? ঠিক আছে? কোনো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায় আছে না? তাদের আর কোনো কাজ নাই। এই কারণে বলছে আপনার মেয়ে, আপনার সন্তান, সামনে কিন্তু সন্তান সম্ভব হবে না, সে সন্তান কনসেপ্ট করতে পারবে না। এখন দেখেন গ্রামে প্রচণ্ড বন্ধ্যা রোগী বেড়ে গিয়েছে, আবার বাচ্চা হইল, বাচ্চা হবে প্রতিবন্ধী। বাংলাদেশে কিন্তু প্রতিবন্ধীর বাচ্চা বেড়ে গিয়েছে। এই জন্য 2025 সালের মধ্যে তাদের রিসার্চটা হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলায় প্রতিবন্ধী স্কুল হবে, এবং কোনো কারণ কেউ যদি বাচ্চা কনসেপ্ট করে, তার বাচ্চা হবে প্রতিবন্ধী। যে কোনো একটা প্রবলেম থাকবে, অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত অস্থির, মানে খুব বেশি কন্ট্রোল করতে পারবে না। এটার কারণ হচ্ছে এই হরমোন সিক্রেশন। তাইলে আমরা যে গ্যাস্ট্রিক খাচ্ছি, আজকে একটা মেডিসিন দিয়ে যায় বিনা পয়সায়। যারা রেগুলার গ্যাস্ট্রিক খান, কালকে থেকে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আর খেতে হবে না। রাতে যদি 10টার মধ্যে আপনি ঘুমাতে পারেন, এই সারা রাত ঘুমানোর পরে দেখবেন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেন, আপনার মুখের মধ্যে অনেকগুলো লালা থাকে না? এটা কি করি? ফেলে দিই। চিকিৎসা বিজ্ঞান বলছে সারা রাত যে আপনার হরমোন সিক্রেশন হচ্ছে, এটা হচ্ছে আপনার ওষুধ, মেডিসিন। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠা মুখের এই লালাটা না ফেলে, মুখ না ধুয়ে, পানির নিয়মটা, আপনি পানি খাওয়ার নিয়ম হচ্ছে বসে। যদি দাঁড়িয়ে খাই আমার স্টোমাক কাঁপুনি দেয়, আমার কিডনিতে গিয়ে প্রবলেম হয়। এখন বুঝবো না, আমিও যখন খেলাধুলা করছি দাঁড়িয়ে একত্রে পানি খাইছি, যখন এগুলো পড়াশোনা করছি আমি বললাম আহারে, তাহলে আমিও তো এই ভুল করেছি, কারণ জানতাম না তখন। ঠিক, আমরা কেউ এগুলো জানতাম না। তাইলে আপনাকে বসে ডান হাতে প্রথম 1 ডুব পানি নিলেন, ভালো করে লালাটা মিশিয়ে এটা ভিতরে নেন, আবার আরেক ডুব নিলেন, ভালো করে আবার আরো যা লালা আছে এটা খেয়ে ভিতরে নেন।
3 ডোক খেয়ে পুরো গ্লাসের পানিটা খেয়ে ফেলেন, এরপরে ব্রাশ করেন। যদি ব্রাশ আপনি রাতের বেলা না করে শোন, ব্রাশ করেন, বিশ্বাস করেন ওই দিন আপনার ওই বেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া দরকার নেই। এরপরেও যদি আপনার বুক জ্বালা পোড়া করে, বলছে হাতটা উঠাবেন, এই যে দুইটা এটা পয়েন্ট, অতিরিক্ত বুক জ্বালা পোড়া করে 1-2 মিনিট শুধু এখানে একটু চাপ দিবেন। যার অতিরিক্ত জ্বালা পোড়া তার ব্যথা করবে, আপনি যখন এখানে চাপ দিবেন, এই চাপ দিবেন, সে বলো আমার জ্বালা পোড়া নেই, এখন 1 গ্লাস পানি খাওয়ায় তার বিদায় দিয়ে দেন। কিসের ওষুধ লাগবে? তাহলে মেডিসিন তো আমার কাছে আল্লাহ সারা রাত তৈরি করে দিছে ওষুধ, এটারে ফালিয়া দিয়া ব্রাশ কইরা এরপরে 2000 লিটার পানি খাইছি, এখন গ্যাস্ট্রিকের ওষুধ খায়। বুঝছেন কিনা? তো এই জিনিসগুলা তাইলে আপনার এখানে শিখতে হবে। যদি আমি না শিখি, অ্যাবাউট চিকিৎসা বিজ্ঞান আমি জানবো না, আমার কর্মটা কি আমি জানবো না, আমি কিভাবে একটা রোগীর ম্যানেজমেন্ট করব সেটা জানবো না, আপনি বিশ্বাস করেন হয়তো 3 মাস আপনার সময় লাগবে, আপনার এলাকায় কোনো রোগী অন্য কোনো ডাক্তারের কাছে যাবে না, সিরিয়াল থাকবে। আপনি কি ফার্স্ট দেখার বিষয় না, কারণ আপনার কাছে রোগী আসলেই তো ভালো। রোগী কি চায়? এবং সবচেয়ে কম খরচে আপনার কাছে সে ভালো হবে, বিকজ অর্ধেক ভালো করে দিয়েছেন তো তার এই জিনিসগুলো যেগুলো আপনি জানেন, যেটার কারণে তার রোগ হয়, যেটার কারণে সে ডাক্তারের কাছে যেতে হয়, তারা তো 90% ভালো করছেন ওইটা দিয়া, ফাঁসে একটা ওষুধ দিয়ে দিয়েছেন, এই ওষুধের কোনো কাজই নেই। ধরো ভালো তো আপনার একটা ডাক্তারের কাছে যখন রুগী যায়, ডাক্তার কি তাকে বলে দেয় কেন হয়েছে রোগটা তোমার? এই কেনর উত্তর যদি রুগীকে জানিয়ে দেয়, এই রোগ আর তার হবে না, যদি রুগী ভাবে চলে। ডাক্তার হয়েছে গেলেই 10টা টেস্ট দিবে, কারণ ডায়াগনস্টিক সেন্টারের সাথে তার একটা কন্ট্যাক্ট আছে নাকি, এরপরে আসেন এই ওষুধটা লিখে দিব। আমরা বলছি না এটা অন্যায়, এটা ঠিক না। আচ্ছা, তাইলে এই অ্যাবাউট হেলথ বা প্রোডাক্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন বাংলাদেশে কিছুদিন আগে পার্ডেমের আপনার প্রফেসর রফিকুল ইসলাম স্যার প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছিল কয়েকটা কোম্পানির ড্রাগস নিয়ে। এখন আমরা যাদের যেগুলা ন্যাচারোপ্যাথি বলি, ন্যাচারাল ওষুধ বলি, এগুলো হয়ে গেছে এখন আমরা ভুক্তভোগী, এগুলো হয়ে গেছে 2 নম্বর। বিশেষ করে ডায়াবেটিসের কিছু ড্রাগস নিয়ে, এর মধ্যে সম্ভবত ডাইকেয়ার নামে কিছু প্রোডাক্ট ছিল, আরও কোন কোন কোম্পানির নাম, এই টাইপসেরই কাছাকাছি কিছু প্রোডাক্টের নাম ছিল। সে স্পষ্ট করে টেস্ট করে প্রমাণ করে দিয়েছে এই ডায়াবেটিসের এই ওষুধ যদি কোনো ডায়াবেটিস রোগী খায়, তাইলে 6 মাস 1 বছর পরে তার বডিতে তার কিডনি, তার লিভার, তার হার্ট এবং সবচেয়ে বড় জিনিস সেক্সুয়ালি সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার দেয়া কোনো কাজ নাই। আমরা যেমন গ্রামের মানুষ বলি না গুনে ধরা কাঠ, ডায়াবেটিস রোগীদের কিন্তু সাধারণত গুনে ধরা কাঠের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ আপনার কাঠ উপরে দিয়ে দেখা যায় ভালোই, যখন আপনি নাড়া দিতে যান সব ভেঙে পড়ে, মানে ভিতরে দিয়ে কিছুই নাই। এই ড্রাগসগুলো বডিতে গিয়ে এইভাবে গুনে ধরার মতো আমাদের সমস্ত শরীরকে ধ্বংস করে দিচ্ছে। তখন এক সাংবাদিকের প্রশ্নে সে বলেছিল, আচ্ছা আমরা তো শুধু এইটারই পড়াশোনা করছি, তাহলে আমি কি রুগীর 1 ঘন্টার মধ্যে সুগার কমাইতে পারি না? ডায়াবেটিস হচ্ছে এমন একটা সেন্সিটিভ রোগ যেটা ইচ্ছা করলে আপনি কমাইতে পারবেন। এটা বেশি থাকলে রুগী মরবে না, যদি তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। প্রত্যেকটা মানুষের শরীরে সুগার জরুরি, সুগার আমাদেরকে শক্তি দেয়। এই যে প্রতিদিন আমরা যে কাজ করি, এটা পায় আমরা যে উদ্ভিদ জাতীয় যে খাবারগুলো খাই, সকল উদ্ভিদ জাতীয় খাবারের থেকে আমাদের শরীরে হয় সুগার বা শর্করা, যেটাই বলি। এখন এই সুগারের কাজ কি? সুগারের খাবার হচ্ছে, কোষের খাবার হচ্ছে সুগার। কেন ডায়াবেটিস হয়? তাইলে ওইটা যখন ওইটা নিয়ে আলাপ করবো তখন ওইটা বলে দিব। তো এখন আমার এই কোষের খাবার সুগার, যদি এটা খুব দ্রুত কমে যায়, কিছু কিছু ডায়াবেটিস রুগী আছে, আপ ডাউন আছে, গ্রামে কিছু কিছু রুগী আছে কয় আমার সুগার কমছে, ভালো প্রোডাক্ট এটা, ওইটা তার শরীরের জন্য ক্ষতিকর। কারণ ডায়াবেটিস একটা সেন্সিটিভ রোগ, যেটা খুব স্বাভাবিক, মাসে 1 পয়েন্ট কন্ট্রোল কইরা এটা কমাতে হয়।